পৃথক হত্যা মামলায় পুলিশের সাবেক 2 আইজি আব্দুল্লাহ আল মামুনের 8 ও শহীদুল হকের 7 দিনের রিমান্ড। অপহরণ মামলায় 8 দিনের রিমান্ড পুলিশ কর্মকর্তা কাফির। পাল্টাপাল্টি হামলার জেরে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, আহত কমপক্ষে 80, এক ছাত্রীর জমি নিয়ে বিবাদ। অতীতের সব রেকর্ড ভেঙে 2,11,000 কোটি টাকার উপরে খেলাপি ঋণ। রাজনৈতিক প্রশ্রয়ে লুট হয়েছে ব্যাংকিং খাত, বলছেন বিশ্লেষকরা। যারা টাকা নিয়ে পালিয়ে গেছে তারা তো আর ফেরত দেবে না টাকা, সুতরাং প্রকৃত খেলাপি ঋণ পরিমাণ কিন্তু আরও বেশি, এবং আমি আশঙ্কা করছি যে এটা 25%, 30%-এর কাছাকাছি চলে যেতে পারে। দখল আর দূষণে সংকুচিত নোয়াখালীর খাল নালা, বন্যার পানি সাগরে মিশতে না পারায় রূপ নিয়েছে স্থায়ী জলাবদ্ধতায়। বাঁধটা থাকলে কিছু জলাবদ্ধতার সমস্যা সৃষ্টি হয়। সরকারি রেকর্ডে এটা 26 ফুট খাল, এখন এখানে 3 ফুটও তো নাই এই খালটা। নোয়াখালী খালের গোড়া এখানে ক্লোজ করে বেঁধে রাখা হয়েছে, যার কারণে পানি এদিকে না যায়, পানি উত্তর দিকে যায়। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ দেখে নিয়েছিলেন শিরোনামগুলো। পুলিশের সাবেক আইজি AKM শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানী থেকে তাদের গ্রেফতার করা হয়। সকালেই তোলা হয় আদালতে। মোহাম্মদপুরে মুদি দোকানি হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ড দেন আদালত। আর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী হত্যা মামলায় শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়। তাছাড়া হাজারীবাগ থানার অপহরণ মামলায় আরেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে নির্বিচারে গুলি করে মানুষ হত্যার অভিযোগে এবার গ্রেফতার হলেন পুলিশের সাবেক 2 মহাপরিদর্শক। তাদের একজন AKM শহীদুল হক, অন্যজন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার রাতে তাদের দুজনকেই গ্রেফতারের খবর জানান ডিবি পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। এর কিছুক্ষণ পর ডিএমপি থেকে খুদে বার্তায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। বলা হয়, শহীদুল হককে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ছিলেন সেনা হেফাজতে। তার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মধ্যরাতে তাদের দুজনকেই মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সকাল 7টার আগেই তাদের দুজনকে সিএমএম আদালতে তোলা হলে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। নিউ মার্কেট এলাকায় নিহত ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের 7 এবং মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। শহীদুল হক 2014 সালের 31 ডিসেম্বর আইজিপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দায়িত্ব পালন করেন 2018 সালের 31 জানুয়ারি পর্যন্ত। আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 30 সেপ্টেম্বর 2022 সালে আইজিপি হিসেবে দায়িত্ব নেন। পরের বছর মেয়াদ শেষ হলে আবারও তাকে 1.5 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার পতনের পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। আইজিপি হিসেবে যোগদানের পূর্বে তিনি র্যাবের মহাপরিচালকও ছিলেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। পাল্টাপাল্টি হামলার জেরে রাতভর সংঘর্ষে জড়ালো বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীরা। আহত হয়েছেন কমপক্ষে 80 জন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাস। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, এক ছাত্রীর জমির বিবাদ নিয়ে ঘটনার সূত্রপাত। রাতভর এভাবেই চলে বিএম কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ। ঘটনার সূত্রপাত সোমবার। চাচির সাথে জমি নিয়ে বিরোধ চলছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পরিবারের। চাচির পক্ষে কথা বলতে যাওয়ায় বিএম কলেজের কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে সেদিনই। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় মারধর করা হয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে। এরই জেরে বাধে দুপক্ষের সংঘর্ষ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ওরা ফার্স্টে এসে আমাদেরকে হামলা করছে। প্রথম ওদের সাথে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ব্যক্তিগত ব্যাপার, সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেয় না। তারপরে তারা যেভাবে অশিক্ষিতর মতো আসলো, এসে আমাদের ঘুমন্ত ছাত্রদের উপরে আঘাত করলো। ওদের সাথে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তার জন্য সুষ্ঠু সমাধানের একটা ব্যবস্থা আছে, কিন্তু ওরা করছে কি, ওরা শহর থেকে গাড়ি ভরিয়া ট্রাক ভরে ইট নিয়ে খোয়া নিয়ে আসছে আমাদের উপরে হামলা করতে। বিএম কলেজের সবাই না, কিছু চাঁদাবাজরা সন্ত্রাসীরা আমাদের সামনে গায়ে মারছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বাস ভাঙচুর করে এবং 30 জনের মতন আহত করে। সংঘর্ষে আহত হয়েছে দুপক্ষের অন্তত 80 জন। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। ভোর রাতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ভুল বোঝাবুঝির কারণে সৃষ্ট যে সংঘর্ষটি হয়েছে, এটা অবশ্যই অপ্রত্যাশিত, আমরা কখনো কামনা করি নাই। আমাদের ছেলেরা আহত হয়েছে, অনেক ভীষণভাবে আহত হয়েছে, অনেকটাই শান্ত, অনেকটাই। আমরা আছি যে এটা আরও এখানে আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছে। সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাস। জোরদার আছে 2টি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটা জানিয়েছি, সকালেই সাবেক 2 আইজিপিকে রিমান্ড দেন সিএমএম আদালত। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, 2 আইজিপির রিমান্ডের ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে একটু জানাবেন। আর আরেকটি বিষয়, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক আগারওয়ালকে কয়টা নাগাদ নেওয়া হতে পারে আদালতে? প্রথমত বলতে চাই যে আসলে এই 2 আইজিপির যিনি একেবারেই 6 আগস্ট যার নিয়োগ বাতিল করেছে সরকার, তিনি হচ্ছেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, এবং একই সাথে 2014 সালে দায়িত্ব পালন করা আরেকজন সাবেক আইজিপি AKM শহীদুল হক। এই 2 আইজিপি সহ 3 পুলিশ কর্মকর্তা এরই মধ্যে ডিবি কার্যালয়ে তাদেরকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এবং এই রিমান্ড মূলত ছাত্র জনতার যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে আমরা দেখেছি পুলিশের ভূমিকা, এবং সেগুলো প্রকাশ্যেই এসেছে ভিডিও ফুটেজে। দেখা গেছে যে আসলে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, এবং সেই গুলি চালানোর নির্দেশ দিয়েছে আইজিপি। এখানে মোহাম্মদপুর থানার মুদি দোকানে আবু সাইদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, এবং একই সাথে নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় AKM শহীদুল হক, যিনি সাবেক আইজিপি, তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া আবদুল্লাহ হিল কাফি, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, তাকেও কিন্তু 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তাকে একটি অপহরণ মামলায় রিমান্ডে দেওয়া হয়েছে। এই 3 জনই ডিবির যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে, ঢাকার যে ব্রাঞ্চ, এই কার্যালয়ে তারা আছেন। তাদের কাছে মূলত জিজ্ঞাসাবাদ থাকবে। এরই মধ্যে তদন্ত কর্মকর্তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, যে এই যে অধিকাংশ মামলার 3 নম্বর আসামি আবদুল্লাহ আল মামুন একদম বিদায় আইজিপি, এবং তিনি ছাত্র জনতার আন্দোলন দমনে তার যে ফোর্স পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যে গুলি করার। এবং যদিও তিনি দাবি করেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার কারণেই তিনি গুলি চালাতে বাধ্য হয়েছেন, এরকম নানান ধরনের পক্ষে বিপক্ষে নানান কথা আসছে। তবে এই এত মানুষ হত্যার ঘটনায় সাবেক পুলিশ প্রধান, একই সাথে 2 সাবেক পুলিশ প্রধান, আরও অনেক পুলিশ কর্মকর্তা এর সাথে জড়িত, কাদের ভূমিকা কী ছিল, এই বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি জানতেই মূলত এই রিমান্ড। এবং এই রিমান্ডের মধ্য দিয়ে, এই 8 দিনের রিমান্ড, 7 দিনের রিমান্ড, এই দীর্ঘ সময় রিমান্ডের মধ্য দিয়ে এই যে নির্বিচার যে গণহত্যা, সেই হত্যার সঙ্গে আর কোন কোন পুলিশ সদস্য জড়িত আছে, স্পেসিফিকলি তাদের নাম, সেটি তাদের জড়িত থাকার পক্ষে বক্তব্য, এই সমস্ত বিষয়গুলো জানার জন্যই এই রিমান্ড কার্যক্রম শুরু হয়েছে। আরও কয়েকদিন গেলে হয়তো বা আরও বিস্তারিত তথ্য কিন্তু জানানো যাবে। রাব্বি, একটু ছোট্ট করে জানতে চাচ্ছিলাম, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালককে কয়টা নাগাদ আসলে আদালতে নেওয়া হবে? হ্যাঁ, ডায়মন্ড ওয়ার্ল্ডের যিনি এমডি, তাকে গতকাল রাতেই র্যাব গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে। তিনি স্বর্ণ চোরাচালান সহ নানান ধরনের স্বর্ণ জগতের, তাকে বলা হয় মাফিয়া, সেই মাফিয়াকে গ্রেফতার করেছে র্যাব। এবং র্যাব গ্রেফতারের পরপরই আমরা যেমনটা জানতে পেরেছি যে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আজকে বিকেল নাগাদ তাকে আদালতে নেওয়া হবে এবং যথারীতি রিমান্ড চাওয়া হবে। তাকে মূলত নেওয়া হয়েছে যে তিনি দীর্ঘদিন ধরেই
স্বর্ণ এবং ডায়মন্ডের ব্যবসা করে আসছিলেন, তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আছে, বিভিন্ন থানায় মামলা আছে, প্রতারণার মামলা আছে এবং সেই সমস্ত মামলার কারণে সুনির্দিষ্ট করে আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো যে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তারপরে আমরা হয়তো বা জানতে পারবো যে কতদিনের রিমান্ডে নেওয়া হতে পারে, আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত যে তথ্যটুকু আমরা জানি যে র্যাব গ্রেফতার করে তাকে থানা হেফাজতে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। থানা পুলিশ তাকে আজকে সন্ধ্যা নাগাদ তাকে কিন্তু আদালতে নেবেন এবং রিমান্ড চাইবেন। এবং এই ডায়মন্ড ওয়ার্ল্ডের যিনি এমডি ব্যবস্থাপনা পরিচালক এবং তাকে বলা হয়ে থাকে যে তিনি বিভিন্ন সময়ে স্বর্ণ পাচার করেন, স্বর্ণ নিয়ে আসেন অবৈধভাবে এবং তার এই ব্যবসায় নিয়ে নানান ধরনের বক্তব্য আছে, সেগুলো আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল নিহতের ঘটনায় ওবায়দুল কাদের, শামীম ওসমান, সেলিনা হায়াত আইভি সহ 130 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের ভাই সিদ্দিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এ নিয়ে জেলার বিভিন্ন থানায় 32টি মামলা হলো। বাকি আসামিদের মধ্যে রয়েছেন সাবেক 3 সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু ও কায়সার হাসনাত। অজ্ঞাত আসামি করা হয়েছে 400 জনকে। এর আগে গতকাল বিকেলে রাজু নামে আরেকজন নিহতের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। সেখানে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা 7 আসনের সাবেক এমপি হাজী সেলিম। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। মঙ্গলবার রাত 11:15টায় অসুস্থ অবস্থায় তাকে ডামেকের নতুন ভবনে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেন, অসুস্থ হাজী সেলিমকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। ডিবি সদস্যরা তাকে কাঁধে করে নিয়ে আসেন। আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সোমবারই তাকে 5 দিনের রিমান্ড দেন আদালত। চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, জাল টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ হয়েছে। মঙ্গলবার রাতে বায়োজিদে আমিন কলোনির বেশ কয়েকটি বাড়িতে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারি আল আমিনের ঘরের পেছনে একটি পরিত্যক্ত ঘর থেকে দেশীয় অস্ত্র, জাল টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। পরে নগরীর বিভিন্ন থানায় লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামে যৌথ বাহিনী। এই এলাকার তুলনামূলক অন্ধকারচ্ছন্ন এবং জারি সুযোগটা কাজে লাগিয়ে এখানে গড়ে উঠেছে বেশ কিছু বস্তি এলাকা এবং এখানে বেশিরভাগ মানুষই এই মাদকদ্রব্য সেবন এবং ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত। জিপিএইচ কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। আশঙ্কাজনক হারে বেড়েছে খেলাপি ঋণ। অতীতের সব রেকর্ড ভেঙে ব্যাংকিং খাতে এখন মোট খেলাপি 2,11,000 কোটি টাকার উপরে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। 6 মাসেই বেড়েছে 66,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রশ্রয়ে ব্যাংকিং খাত লুট হয়েছে। তারা মনে করেন, খেলাপিদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এই জাল ছিঁড়ে বেরিয়ে আসা অসম্ভব। রাজনৈতিক ছত্রছায়ায় গত 1.5 দশকে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছেন প্রভাবশালীরা, যার কারণে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে এখন মোট খেলাপি 2,11,391 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 12.5% বেশি। শেষ 6 মাসেই খেলাপি বেড়েছে 66,000 কোটি টাকার উপরে। যদিও প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি বলে মনে করেন বিশ্লেষকরা। আমরা যে সরকারি হিসেবে যে খেলাপি ঋণের পরিমাণ বলি, অ্যাকচুয়াল খেলাপি ঋণ কিন্তু IMFও বলেছে তার দ্বিগুণেরও বেশি। এবং এটা তো হলো একটা ঘটনা, প্লাস হচ্ছে এই মুহূর্তে যে ব্যাংকিং খাতের বিভিন্ন যারা টাকা নিয়ে পালিয়ে গেছে তারা তো আর ফেরত দেবে না টাকা। সুতরাং প্রকৃত খেলাপি ঋণ পরিমাণ কিন্তু আরও বেশি এবং আমরা আশঙ্কা করছি যে এটা 25%, 30%-এর কাছাকাছি চলে যেতে পারে। গত 15 বছরে ক্রমান্বয়ে দেখেছি যে ব্যাংকিং খাতের একটা দুরবস্থা সৃষ্টি হয়েছে। ব্যাংকিং খাতের শৃঙ্খলার চরম একটা অবনতি হয়েছে এবং সুশাসনের অভাবের কারণে। এবং এটার একটা চিত্র, এটার বহিঃপ্রকাশটা হচ্ছে যে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার কারণে।
মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেকই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। খেলাপি 1,02,483 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 32%। আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি 99,921 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, খেলাপিরাই নিয়ন্ত্রণ করেছে ব্যাংকিং খাত। যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, যে ঋণ নিলাম আর ফেরত দিব না, না দিলে কিছুই এসে যায় না, তো একটা বিচারহীনতার যে সংস্কৃতি যেটা হয়েছে, সেটা তো ঋণ এই ধরনের আর্থিক খাতগুলোতেও হয়েছে। জবাবহীনতার একটা সংস্কৃতি এবং এই যে রাজনৈতিক প্রভাব, রাজনীতি অর্থনীতি একাকার হয়ে যাওয়া, এইটার দুষ্টচক্রের মধ্যে পড়ে ব্যাংকিং খাত একটা বলির শিকার হয়েছে। ব্যাংকিং খাত তো একেবারে যেটাকে বলা হয় যে ফোকলা করে দেওয়া, ফোকরা একেবারে ক্ষতবিক্ষত করে দেওয়া, সে জায়গাটা করে গেছে। এবং এতে ঘটনাটা কি হয়েছে, এই যে বিশাল একটা খেলাফি ঋণের পরিমাণ বেড়েছে এবং খেলাফি ঋণের অনেকে যারা বড় বড় খেলাফি ঋণের যারা হোতা, যারা নানাভাবে প্রভাব বিস্তার করে রিশিডিউল করেছে, তারাই দেখা গেছে একেবারে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। তারাই ঠিক করেছে ব্যাংকিং খাত কিভাবে চলবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর শর্ত অনুযায়ী 2026 সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি 10%-এর নিচে আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের 5%-এ নামিয়ে আনতে হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বন্যার পানি কমলেও কমছে না মানুষের দুর্ভোগ, ছড়াচ্ছে নানা রোগবালাই, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। কুমিল্লায় এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। ধীরগতিতে নামছে বন্যার পানি, এর মধ্যে বুড়িচংয়ের বেশিরভাগ এলাকা থেকে নেমেছে বানের জল। বাড়ি ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। লক্ষ্মীপুরের ধীরগতিতে নামছে বন্যার পানি। 5 উপজেলার 10 লাখ মানুষ পানিবন্দী। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। বন্যার তো অনেকটাই উন্নতি হয়েছে, এখনও আসলে কোন কোন জেলার কোন এলাকাগুলো প্লাবিত রয়েছে জেলার? ন্যান্সি, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু খুব বেশি যে হয়েছে তা আসলে বলা যায় না। নিশ্চয়ই আমি এখন যেখানে আছি এটি হচ্ছে নোয়াখালী জেলা শহর, নোয়াখালী পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। তো এখানে যে মূল সড়ক চলাচলের, এটিতে আসলে এখনও যে পানি রয়েছে এবং এই সড়কের বাইরে যে ঘর বাড়িগুলো রয়েছে, ঘর ভিতরে উঁচু হওয়ার কারণে ঘর ভিতর থেকে পানি নামলেও ঘরের সামনে এখনও হাঁটু পরিমাণ পানি রয়েছে এবং আসলে ঘর কাঁচা মাটি হওয়ার কারণে, নরম হয়ে যাওয়ার কারণে আসলে ঘরে থাকার যে পরিবেশ সেটি আসলে এখনো সৃষ্টি হয়নি, কেননা ঘরের মাটি শক্ত না হলে তারা আসলে বসবাস করতে পারবে না। এবং আপনাদের যদি পরিসংখ্যান বলি যে নোয়াখালীর সদর এবং বেগমগঞ্জে মাত্র 3 সেন্টিমিটার করে পানি কমছে, অর্থাৎ খুব দ্রুত গতিতে এখনো পানি কমছে এবং আসলে কোথাও পানি রাস্তার উপর থেকে কমেছে, কোথাও পানি রয়ে গেছে এবং পানি কমার সাথে সাথে যে ডায়রিয়া বা পানিবাহিত রোগ সেটি আসলে প্রকোপ আকার ধারণ করেছে এবং এখানকার মানুষ বলছে যে খুব দ্রুত যে বন্যা জলাবদ্ধতার রূপ নিয়েছে সেটি থেকে আসলে তারা অবসান চাচ্ছে। সবুজ, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীতে বন্যার পানির রূপ নিয়েছে স্থায়ী জলাবদ্ধতায়। স্থানীয়দের মতে জেলার গুরুত্বপূর্ণ খালগুলো দখল দূষণে সংকুচিত হওয়ায় বানের জল নামছে না সাগরে। নোয়াখালীর মাইজদি শহর, কদিন আগেও হাঁটু পানি দখলে ছিল গোটা এলাকা। সব নদ নদীর পানি বিপদসীমার নিচে নামলেও সেই তুলনায় পানি নামেনি শহর থেকে। খুবই ধীরগতিতে নামছে বানের জল। স্থানীয়রা বলছেন, দখল দূষণে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় এই অবস্থা। বিশেষত চৌমোহনী খাল দিন দিন সংকুচিত হয়ে আসছে। একই অবস্থা জেলার ছাগলমারা সহ বাকি খালেরও, অথচ এসব খাল হয়ে পানি মেশার কথা বঙ্গোপসাগরে। ওই যে নোয়াখালী খালের গোড়া এখানে ক্লোজ করে বেঁধে রাখা হয়েছে, যার কারণে পানি এদিকে না যায়, পানি উত্তর দিকে যায়, যার কারণে পানি আসলে আসার পরে পানি এটা এখনো এখানে এটা হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে, সুতরাং এই পানিগুলো এখন কিন্তু নামতেছে না। কিন্তু যেভাবে নামে ওইভাবে নামলে তো আর পানি 20 দিন না, 1 মাসও নামে না, কারণ এত স্লো, 1 ইঞ্চি করে নামে। আস্তে আস্তে পানিটা বদ্ধ হয়ে গিয়েছে। আপনারা জানেন, আমার পিছনে দেখেন একটা খাল, এটাকে খাল বলবে, এখান দিয়ে হেঁটে চলে যাওয়া যাবে, সাইকেল চালানো যাবে। সরকারি রেকর্ডে এটা 26 ফুট খাল, এখন এখানে 3 ফুটও তো নাই। এই খালটা পানিটা নামবো কিভাবে? শহর থেকে দ্রুত পানি নিষ্কাশনে চর আলগি খালের উপর নির্মিত বাঁধ কাটার উদ্যোগ নেয় প্রশাসন, কিন্তু রুখে দাঁড়ায় স্থানীয়রা। তাদের দাবি, বাঁধ কাটলে ক্ষতিগ্রস্ত হবে চরের মানুষ। যদি এই বাঁধটা ছাড়ে দেওয়া চর এলাই এবং চর মন্ডলিয়া, গুল্লাখালী, চর বালুয়া
এগুলো সব বিলীন হয়ে যাবে। মনে করেন না হাজার হাজার বাড়িঘর আমাদের চলে যাব, ওই জন্যে আমরা 3টা ইউনিয়নে এফার্ট করি। এফার্টের লোকজন সব সময় এখানে যে কোনো মুহূর্তে আমাদের যদি বাঁধের উপর কেউ হাত দিতে আসে আমরা সবাই এটারে প্রতিরোধ করি। বাঁধ না কেটে বিকল্প উপায়ে পানি নিষ্কাশনের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এক পক্ষ চাচ্ছে বাঁধটা কেটে ফেলার জন্য, আরেক পক্ষ চাচ্ছে বাঁধটা যাতে থাকে। কিন্তু আমাদের অবজারভেশনে যেটা আমরা দেখতেছি আসলে এই বাঁধটা কাটলে কি আপ স্ট্রিমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হবে এবং এই বাঁধটা থাকলে কিছু জলাবদ্ধতার সমস্যার সৃষ্টি হয়। পরবর্তীতে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে জেলা প্রশাসক মহোদয় বাঁধটি না কেটে আশেপাশে যে রাস্তা আছে সেই রাস্তাগুলোকে কেটে যাতে পানির প্রেসার কমানো হয় তার জন্য সিদ্ধান্ত প্রদান করেন। এবারে বন্যায় পানিবন্দী হয় জেলার প্রায় 21 লাখ মানুষ। এখনও বেশিরভাগ জায়গা জলমগ্ন থাকায় দুর্ভোগ কমেনি স্থানীয়দের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জিম্মি মুক্তির দাবিতে জোরালো বিক্ষোভ অব্যাহত ইসরায়েলে। মঙ্গলবার টানা তৃতীয় রাতের মতো তেল আবিবে চলছে বিক্ষোভ কর্মসূচি। এ সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়, কয়েকজনকে আটকও করা হয়। ইসরায়েলের সামরিক বাহিনীর হেডকোয়ার্টারের সামনে হয় এই প্রতিবাদ কর্মসূচি। গত 11 মাস ধরে ইসরায়েলে বিক্ষোভ চললেও সম্প্রতি গাজায় 6 জিম্মি নিহতের ঘটনায় নতুনভাবে ফুঁসে উঠেছে ইসরায়েলিরা। জোরালো বিক্ষোভের পাশাপাশি দেশটিতে চলছে ধর্মঘট। জেরুজালেম ও তেল আবিবে প্রতিবাদে অংশ নিয়েছেন অন্তত 5 লাখ নাগরিক।